সবাই বোর্ড দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি আপনাদের লাস্ট যে সংস্থা নিয়ে ক্লাস নিয়েছিলাম সেখানে দেখেন তো ওআইসি এর গঠন সালটা কত দেখিয়েছিলাম? 1967 না 69? 67. স্যার 1967। 67 স্যার নাইনটিন 1967. সিক্সটি নাইন লিখেন। 1967 69 লিখেন, 69 লিখেন। আমি আপনাদের একটু বলছি, 67 মূলত একটা লিখায় নেই, তবে এই ঘটনাটা হয়েছে 1967 সালে। আপনারা জানেন ফিলিস্তিনের জেরুজালেমে একটা মসজিদ আছে, ইসলামের তৃতীয় সবচেয়ে পবিত্রতম মসজিদ আল আকসা। এই মসজিদে আগুন লাগার প্রেক্ষিতে ঘটে 1967-এ, তবে ওয়াইসি প্রতিষ্ঠা লাভ করে 1969-এ। উত্তরটা 1969 করবেন, এটা একটু কারেকশন করে নেন। জি স্যার। তাহলে আজকে লেকচারটা শুরু করি। প্রথমে কোনটা আছে একটু আমাকে বলতে হবে, বুঝছেন? আপনাদের যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফ এ প্রথম কোন সংস্থা বা কি আছে একটু আমাকে বলেন। একজন আমাকে একটু হেল্প করতে হবে। স্যার রামসার কনভেনশন। রামসার কনভেনশন। আচ্ছা, একজন আমার সাথে একজন থাকলেই হবে, একজন আমাকে বললেই হবে। তাহলে প্রথমে লিখেন রামসার কনভেনশন। রামসার কনভেনশন এটা প্রথমে লিখেন সাইন্ড। কবে স্বাক্ষরিত হয়? দেখেন 2 ফেব্রুয়ারি 1971। 2 ফেব্রুয়ারি 1971। এর জন্য এই 2 ফেব্রুয়ারিকে বলা হয় বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। পরবর্তী তথ্যটা লিখেন, এটি বৈশ্বিক জলাভূমি চুক্তি। রামসার কনভেনশন তাহলে কি বিষয়ক চুক্তি? বৈশ্বিক জলাভূমি বিষয়ক চুক্তি। জলাভূমিকে ইংলিশে বলা হয় ওয়েটল্যান্ড। তাহলে ওয়েটল্যান্ড চুক্তি কোনটাকে বলা হয়? ওয়েটল্যান্ড চুক্তি রামসার কনভেনশনকে বলা হয়। রামসার কনভেনশন কবে স্বাক্ষরিত হয়? 2 ফেব্রুয়ারি 1971 সালে রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়। এর জন্য 2 ফেব্রুয়ারিকে বলা হয় বৈশ্বিক জলভূমি দিবস। এ পর্যন্ত সকলে ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে রামসার জিনিসটা কি? রামসার একটা শহরের নাম, ইরানের একটি শহরকে বলা হয় রামসার। তাহলে রামসার শহরটি কোথায় অবস্থিত? ইরানে। ইরানে অবস্থিত। আর একটা তথ্য, বাংলাদেশে 2টি রামসার অঞ্চল আছে। তাহলে বাংলাদেশে রামসার অঞ্চল কয়টি আছে? 2টি। 2টি। একটা হচ্ছে সুন্দরবন, আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। লেখা হইলে বলেন। স্যার শেষ। বলেন দেখি, টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। সুনামগঞ্জ, ভেরি গুড। বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাওর কোনটা বলতে পারবেন? আকালুকি স্যার, আকালুকি। জি, হাকালুকি হাওর। হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার স্যার। মৌলভীবাজার জেলায় অবস্থিত। তাহলে হাকালুকি হাওর মৌলভীবাজার জেলায় অবস্থিত। আর সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলায় রয়েছে?
স্যার পাঁচটা। তিনটা না পাঁচটি তিনটা না পাঁচটি পাঁচটা ধরে পাঁচটি জেলায়। পাঁচটি জেলা স্যার আপনার কথাগুলো আসতেছে না। সুন্দরবন, পাঁচটি জেলা। কোন পাঁচটি জেলা? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? স্যার একটু না কেটে কেটে স্যার, যায়। আচ্ছা, তাহলে আমি একটু আমার নেটটা চেঞ্জ করে দাঁড়ান। আচ্ছা, এখন আশা করি আর কোনো সমস্যা হবে না। তা সুন্দরবন বাংলাদেশের পাঁচটি জেলায় অবস্থিত: বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, খুলনা, বরগুনা, খুলনা, পটুয়াখালী। পিরোজপুর, বরগুনা এবং পটুয়াখালী। আশা করি ক্লিয়ার। এরপরে কোনটা আছে বলেন দেখি। ইউএনইপি। আচ্ছা, লিখেন ইউএনইপি। ইউএনইপি ইউএনইপির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। দেখেন, এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ কর্মসূচি। এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ কর্মসূচি। লিখেছি স্যার। লেখা হলে বললেন। লিখেছি। এরপরে সাইন্ড 5 জুন 1972। 5 জুন 1972 সালে সাইন্ড হয়। এর জন্য 5 জুনকে বলা হয় বিশ্ব পরিবেশ দিবস। ইউএনইপির সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়া। নাইরোবি, ভেরি গুড। নাইরোবি, কেনিয়া। কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। আচ্ছা, এই ইউএনইপি প্রতি বছর পরিবেশ বিষয়ক একটা পুরস্কার প্রদান করে। এই পুরস্কারটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ। তাহলে আপনাদের যদি পরীক্ষা প্রশ্ন আসে চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ পুরস্কারটি কোন বিষয়ে দেওয়া হয়, তাহলে এর কি হবে উত্তর? বলেন। পরিবেশ বিষয়ে। পরিবেশ বিষয়। পরিবেশ বিষয়ে দেওয়া হয়। চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ এই পুরস্কারটি প্রদান করে কোন সংস্থা? ইউএনইপি। ইউএনইপি। চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ বাংলাদেশে প্রথম কোন ব্যক্তি লাভ করে? লেখেন ডক্টর আতিকুর রহমান। ডক্টর আতিকুর রহমান। লিখেছি স্যার। এরপরে কোনটা আছে? আইপিসিসি। আইপিসিসি। আচ্ছা, আইপিসিসি। আইপিসিসির পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল
প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। লেখেন এটি জাতিসংঘের জলবায়ু বিষয়ক সর্বোচ্চ সংস্থা। এটি জাতিসংঘের জলবায়ু বিষয়ক সর্বোচ্চ সংস্থা। এরপরে গঠিত হয় ফরমেশন 1988। স্যার এটির পরে কি বলছে? বুঝি নাই। এটি জাতিসংঘের এটি জাতিসংঘের জলবায়ু বিষয়ক সর্বোচ্চ সংস্থা। জি স্যার। এরপরে লিখেন ইউএনইপি। ইউএনইপি ও ডব্লিউএমও এর যৌথ প্রচেষ্টায় আইপিসিসি গঠিত হয়। ইউএনইপি ও ডব্লিউএমও এর যৌথ প্রচেষ্টায় আইপিসিসি গঠিত হয়। আরেকটা তথ্য লিখেন সংস্থাটি 2007 সালে নোবেল পুরস্কার লাভ করে। লিখেছেন? জি স্যার। আচ্ছা, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থা কোনটি? ইউএনইপি, জাতিসংঘের জলবায়ু বিষয়ক সর্বোচ্চ সংস্থা কোনটি? আইপিসিসি, আইপিসিসি, জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা কোনটি? ডাব্লিউএমও, ডাব্লিউএমও। ডাব্লিউএমও। আশা করি এই জিনিসগুলো পার্থক্য বুঝতে পেরেছেন এবং এগুলো পরীক্ষা আসে। পরবর্তী কোনটা আছে? আর্থ সামিট। আর্থ সামিট খুবই গুরুত্বপূর্ণ। আর্থ সামিটকে বাংলায় বলে ধরিত্রী সম্মেলন। ধরিত্রী সম্মেলন। ধরিত্রী সম্মেলন এখন পর্যন্ত বড় মানে প্রধান ধরিত্রী সম্মেলন 3টি অনুষ্ঠিত হয়। তাহলে প্রথমটা লিখেন ফার্স্ট আর্থ সামিট, প্রথম ধরিত্রী সম্মেলন। (1992) সালে প্রথমটা হয়। প্লিজ বলেন তো ব্রাজিলের রাজধানীর নাম কি? ব্রাসিলিয়া। রিও ডি জেনেরিও। ভেরি গুড। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। ব্রাজিলের একটা বড় শহরের নাম রিও। জি স্যার, তাহলে রিও ডি জেনেরিও। প্রথম আর্থ সামিট কত সালে অনুষ্ঠিত হয়? 1992 সালে। 1900 প্রথম আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিল। রিও, ব্রাজিল। ব্রাজিলের রিওতে। আচ্ছা, প্রথম আর্থ সামিটের ফলাফল বা আউটকাম কি ছিল? প্রথম আর্থ সামিটে অনেকগুলাই ফলাফল ছিল, তবে গুরুত্বপূর্ণ ফলাফল পরীক্ষার জন্য দুইটা। একটা হচ্ছে ইউএনএফ ট্রিপল সি গঠন, আরেকটা হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সংক্ষেপে সিবিডি বলা হয়। তার মানে জীব বৈচিত্র্য বিষয়ক আইন, আর একটা হচ্ছে ইউএনএফ ট্রিপল সি গঠিত হয়।
লেখা হলো বললেন। লিখেছি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন, সেকেন্ড আর্থ সামিট। কবে অনুষ্ঠিত হয়? 2002। কোথায় অনুষ্ঠিত হয়? জোহানেসবার্গে। জোহানেসবার্গ কোন দেশে অবস্থিত? কোন সাউথ দেশের স্যার শহর? দক্ষিণ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার রাজধানীর নাম কি? তিনটা মনে হয় আছে। তিনটা আছে, ভেরি গুড। সাউথ আফ্রিকান রাজধানী হচ্ছে প্রিটোরিয়া, কেপ টাউন কোসোভো। এবং ব্লুএম ফন্টেইন। এই তিনটা সাউথ আফ্রিকার রাজধানী। আচ্ছা, প্রথম আর্থ সামিট কে কি? প্রথম আর্থ সামিট মানে দ্বিতীয় আর্থ সামিট কি নামে পরিচিত? মাঝে মাঝে পরীক্ষা আসে। এটা হচ্ছে রিও+10 সম্মেলন নামে পরিচিত। রিও+10 সামিট নামেও পরিচিত। তা পরীক্ষায় দ্বিতীয় ধরিত্রী সম্মেলন না এসে আসতে পারে রিও+10 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে জোহানেসবার্গে। কেন রিও+10 বলা হয়? প্রথম আর্থ সামিট হয় ব্রাজিলের রিওতে, আর দ্বিতীয় আর্থ সামিট হয় প্রথম আর্থ সামিটের 10 বছর পরে। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, পরবর্তীতে আছে কি? থার্ড আর্থ সামিট। থার্ড আর্থ সামিট ইয়ার 2012। প্লেস আবার ব্রাজিলের রিওতে অনুষ্ঠিত হয়। থার্ড আর্থ সামিটকে এর জন্য বলা হয় রিও+20। প্রথম আর্থ সামিটের 20 বছর পর অনুষ্ঠিত হয়। পরীক্ষা আসে রিও+20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর কি হবে? রিও ব্রাজিল। রিও ব্রাজিল। এই আর্থ সামিটের আউটকাম ছিল এসডিজি। এসডিজি পূর্ণরূপ আশা করি আপনারা সকলেই জানেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। হুম। লিখেছেন? জি স্যার। জি স্যার। তাহলে একটু এমডিজি আর এসডিজিটা পড়াই। এমডিজি এটা মিলেনিয়াম বর্তমানে একটু কম গুরুত্বপূর্ণ, কারণ এমডিজির মেয়াদ শেষ। তাও একদম আসে না বলা যাবে না। মিলেনিয়াম ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট গোলস। মিলেনিয়াম বানানটা খেয়াল রাখেন। ডেভেলপমেন্ট গোলস। এমডিজি এর মেয়াদ, টার্ম, মেয়াদ কত দিন ছিল? 2000 থেকে 2015। এমডিজির লক্ষ্য কয়টি ছিল? 8। বাংলাদেশ শিশু মৃত্যু হার হ্রাসে এমডিজি পুরস্কার পায়। তাহলে একটু লিখে রাখেন, বাংলাদেশ এমডিজি পুরস্কার পায় কোন ক্যাটাগরিতে? তোর হচ্ছে শিশু মৃত্যু হার হ্রাসে। শিশু মৃত্যু হার হ্রাস রেখে ইংলিশে কি বলবে বলেন দেখি? দ্য রেডিউস অফ দ্য ডেথ রেডিউস অফ চাইল্ড চাইল্ড মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে এমডিজি। আমাদের আর শেখার দরকার নেই, এমডিজি যেহেতু এখন আর নাই। তাও মূলত গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমি দিয়ে দিলাম। এখন আমাদের বর্তমানে যেটা চলমান এটার নাম হচ্ছে এসডিজি। এসডিজি পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজি
কত সালে গৃহীত হয়? অ্যাডাপ্টেড 2015। এসডিজির মেয়াদ বা টার্ম 30 এসডিজি পর্যন্ত। চালু হতে হবে 2016 থেকে 30। আচ্ছা, এসডিজির মধ্যে গোল আছে কয়টি? 17টা স্যার। 17টি। 17 স্যার। এসডিজির লক্ষ্যমাত্রা কত? লক্ষ্যমাত্রা টার্গেট, এসডিজি 163 টার্গেট কয়টি? 163 মনে হয়। 169টি। কিছু গুরুত্বপূর্ণ এসডিজি মনে রাখতে পারেন, যেমন এসডিজি 1। প্রথম এসডিজিটা কি বলতে পারবেন? দারিদ্র বিমোচন। নো পভার্টি। এসডিজি 2টা কি? জিরো হাঙ্গার। এসডিজি 3টা কি বলতে পারবেন? এডুকেশন। এসডিজি 4টা কি? স্যার কোয়ালিটি এডুকেশন। এডুকেশন। কোয়ালিটি এডুকেশন। এসডিজি 5টা কি? জেন্ডার ডিসক্রিমিনেশন। ধরুন ওমেন এম্পাওয়ারমেন্ট বা জেন্ডার ডিসক্রিমিনেশন বলতে পারেন। প্রথম 5টা এসডিজি মনে রাখলেই হবে, 17টা মনে রাখতে পারলে আরো ভালো। আর এসডিজি 13টা মনে রাখবেন। এসডিজি 13টা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। First number two is the SDG 5 women. বুঝি নাই। First number is the SDG 5. ওমেন এম্পাওয়ারমেন্ট। লিখেছেন কিনা? স্যার আচ্ছা, আরেকটা ব্যাপার মনে রাখবেন, যেটা হচ্ছে এসডিজির মধ্যে একটা এসডিজি আছে অর্থনীতি সংক্রান্ত। এটা বলেন তো কোনটা? স্যার অর্থনীতি নিয়ে, মানে ব্যাংক খাত বা অর্থনীতি, মানে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট এসডিজি কোনটা? 8। ব্যাংকের সাথে সংশ্লিষ্ট এসডিজি কোনটা যদি পরীক্ষা আসে, তাহলে উত্তর করতে হবে কি? এসডিজি 8। এসডিজি 8 হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। দেখেন ক্লিয়ার কিনা এসডিজি গুলা? জি স্যার। এসডিজি ইন্ডেক্স 2024-এ বাংলাদেশের অবস্থান কত? 107। 107তম স্থানে রয়েছে। এবং বাংলাদেশ কোন এসডিজিটা অ্যাচিভ করতে পেরেছে? বাংলাদেশ কেবলমাত্র 17টার মধ্যে এসডিজি 13 এখন পর্যন্ত পূরণ করতে সক্ষম হয়েছে। লিখে রাখেন এই দুটা। লিখে হলে বললেন। স্যার স্যার লিখেছি। এসডিজি 13 পর্যন্ত না শুধু 13 নাম্বার? শুধু 13 নাম্বার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার হচ্ছে লিখেন পরে কি আছে? ইউএনএফটিসি থাকার কথা। হ্যাঁ স্যার। জি স্যার এটাই আছে। আচ্ছা, ইউএনএফটিসি এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক। এফ হচ্ছে ফ্রেমওয়ার্ক, সি তো হচ্ছে কনভেনশন,
on climate change. United Nations Framework Convention on Climate Change. এটা গৃহীত হয় বা স্বাক্ষরিত হয় কবে বলেন দেখি? স্যার 1992-তে। ভেরি গুড। 1992-তে কি হয়? প্রথম আর্থ সামিট হয়, আমি লিখেছিলাম। প্রথম আর্থ সামিটের সময় ইউএনএফসি গৃহীত হয়। জি স্যার। ইউএনএফসির সদস্যদেরকে ইংলিশে পার্টি বলা হয়। তাহলে এর পার্টি কতটি দেশ বা রাষ্ট্র? এটা উত্তর হচ্ছে 198টি। এর সদস্য সংখ্যা হচ্ছে 198। এই ইউএনএফসির সদস্যগুলা প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে জলবায়ু বিষয়ক বিভিন্ন তথ্য সম্পর্কে আলাপ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়। প্রতি বছর যে তারা একটা নির্দিষ্ট সময় একটা সম্মেলনে মিলিত হয়, এই সম্মেলনটাকে বলা হয় কনফারেন্স। সম্মেলন ইংলিশ হচ্ছে কনফারেন্স। কার সম্মেলন? অফ দা পার্টিজ। এটাকে সংক্ষেপে বলা হয় কপ। কপ সম্মেলন যে আমরা শুনি, কপ সম্মেলন মূলত কিসের সম্মেলন? কনফারেন্স অফ দা পার্টিজ। এটা হচ্ছে ইউএনএফসির সম্মেলন। তার মানে ইউএনএফসির যে সদস্যরা আছে তাদের প্রতি বছর বার্ষিক সম্মেলনটাকেই সংক্ষেপে কপ বলা হয়। তো সাম্প্রতিক সময়ে যে কপটা শেষ হলো এটা ছিল হচ্ছে কপ 29। তাহলে কপ 29টা কোথায় আয়োজিত হয়েছিল? আজারবাইজান, বাকু। বাকু কোন দেশের রাজধানী? আজারবাইজানের রাজধানী বাকু। আর কপ 29 সম্মেলনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়, যেটা ছিল যে উন্নত পশ্চিমা বিশ্বগুলো যারা জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী, তারা উন্নয়নশীল দেশ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্মুখীন হচ্ছে এমন দেশগুলোকে $300 বিলিয়ন সহায়তা প্রদান করবে। এটাকে বলে ক্লাইমেট ফাইন্যান্সিং। দেখেন ক্লিয়ার কিনা ইউএনএফসি? স্যার $300 বিলিয়ন বিষয়টা আরেকবার একটু বলবেন? উন্নত যেসব বিশ্ব যারা মূলত জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তারা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় এমন ঝুঁকিপূর্ণ দেশগুলো, যারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সম্মুখীন, তাদেরকে $300 বিলিয়ন এর সহায়তা প্রদান করবে 2035 সাল পর্যন্ত। স্যার এটা কি মেনেছেন ওনারা? হ্যাঁ, কিন্তু এটা তো খুবই কম। এটা নিয়ে তো অনেক ঝামেলা হয়েছে। $300 বিলিয়ন তো কিছুই না। বাংলাদেশের জন্যই তো 400 বিলিয়ন প্রয়োজন। তো এই $300 বিলিয়ন তো একদম অখুশি যারা হচ্ছে জলবায়ুর ঝুঁকির সম্মুখীন, তারা তো রাজি হয় না, অনেক ঝামেলা হয়েছে। $300 বিলিয়ন কিছু না, আমাদের কাছে মনে হয় $300 বিলিয়ন অনেক বেশি কিছু। $300 বিলিয়ন কিছুই না। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, স্যার কপ কিয়োটো 30, এটা প্রোটোকল। এটা একটু লিখে রাখেন। কপ 30 সম্মেলন মানে পরবর্তী কপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলে। বেলিম, ব্রাজিল। ব্রাজিলের বেলিম শহরে। পরবর্তী কোনটা আছে একটু বলেন দেখি। কিয়োটো প্রোটোকল। কিয়োটো, কিয়োটো প্রোটোকল। দেখেন, এটি বৈশ্বিক উষ্ণায়ন চুক্তি। এটি বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ক চুক্তি। এটি বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ক চুক্তি।
দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার লিখেছি। আচ্ছা, কিয়োটো প্রোটোকলটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় 2020 সালে। কিয়োটো প্রোটোকলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর বর্তমান বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ক যে চুক্তিটা রয়েছে এটাকে বলা হয় প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। এটা মনে হয় পরবর্তীতে আছে নাকি? জি স্যার। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট, এটা স্বাক্ষরিত এবং কার্যকর হয় উভয় 2016 সালে। স্যার এটা কি স্যার কেটো প্রোটোকলের সাথে সম্পর্কিত স্যার? কিসের সাথে? কেটো প্রোটোকলের সাথে? কিয়োটো প্রোটোকলের সাথে সম্পর্কিত না, তবে কিয়োটো প্রোটোকলের পরবর্তী চুক্তিটা বর্তমান বৈশ্বিক উষ্ণায়ন চুক্তি এটাই। লেখেন এটি বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ক চুক্তি। এটি বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ক চুক্তি। এটি বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ক চুক্তি। লিখ হইলো বললেন। জি স্যার। আচ্ছা, এই চুক্তির মূলত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা আমি বলে দিচ্ছি। দেখেন শিল্প বিপ্লবের পূর্বে লিখান লেখা জি হইলো স্যার। বললেন শিল্প বিপ্লবের স্যার পূর্বে, লিখেছি। অর্থাৎ প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল এর তাপমাত্রার তুলনায় বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কে ধরা হয়েছে 2100 সাল পর্যন্ত। লিখেছি স্যার। স্যার আচ্ছা, এটা এটা ঠিক বুঝলাম না, 2 ডিগ্রি সেলসিয়াসকে আচ্ছা, আচ্ছা, বুঝাই দিচ্ছি। আরেকটা তথ্য লিখেন, উচ্চতর লক্ষ্যমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস। উচ্চতর লক্ষ্যমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস। এখনই বুঝাই দিচ্ছি। জি স্যার লিখেছি। দেখেছেন? জি স্যার। আচ্ছা, তো আমি বলি শিল্প বিপ্লব হয় কত শতাব্দীতে বলতে পারবেন? কারো জানা আছে? 1800। 1800 1910। শতাব্দী। 1800 শতাব্দীতে, ভেরি গুড। তো 1800 শতাব্দীতে হয় শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব মূলত হয় ইংল্যান্ডে। তো জি শিল্প বিপ্লবের আগে পৃথিবীর তাপমাত্রা মোটামুটি একরকমই ছিল, তেমন কোনো পরিবর্তন হয়নি, পৃথিবীর তাপমাত্রা একই পর্যায়ে ছিল, কোনো সমস্যা হয়নি। তবে শিল্প বিপ্লব যখন 1800 শতাব্দীতে হয় তখন আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা বাড়া শুরু করে। আগে যে লেভেলে ছিল এই লেভেল থেকে আস্তে আস্তে বাড়া শুরু করে। তবে এই আমাদের এখন সময় আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে 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 এখন প্রায় অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে তাপমাত্রা। তো পরে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের মধ্যে সকল দেশ মিলে এটা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে শিল্প বিপ্লবের আগে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল মানে শিল্প বিপ্লবের পূর্বে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা থেকে পৃথিবীর তাপমাত্রা ম্যাক্সিমাম 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারবে।
অর্থাৎ শিল্প বিপ্লবের আগে পৃথিবীর তাপমাত্রা যদি x°C থেকে থাকে, তাহলে 2100 সাল অবধি বা 2100 সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা ম্যাক্সিমাম x+2°C পর্যন্ত বাড়তে পারবে। তাহলেই আমরা মানব জাতি হিসেবে সুস্থ থাকবো, শান্তিতে থাকতে পারবো। আর উচ্চতর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2 ডিগ্রির চেয়ে কম, যেটা হচ্ছে 1.5°C, মানে 1.5°C পর্যন্ত বৃদ্ধি, এটা আরো ভালো। যদি 1.5°C সম্ভব না হয় তাহলে 2°C, তবে 2°C চেয়ে বেশি বাড়তে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তবে এখন এই যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা ছিল 2100 সাল পর্যন্ত। তবে যে হারে তাপমাত্রা বাড়ছে, ধরা হয় যে 2030 সালের মধ্যেই তাপমাত্রা 2°C ছাড়া যাবে। যেখানে বলা হচ্ছিল 2100 সাল মধ্যে 2°C, সেখানে ধরা হচ্ছে যে 2030 সালের মধ্যেই আমরা 2°C ছাড়া যাব। এটা জানলেই আপনি বুঝতে পারবেন যে বর্তমানে আমরা কি বাজে একটা অবস্থায় রয়েছে। আর বলা হচ্ছে যে এই অবস্থা চলতে থাকলে 2100 সাল পর্যন্ত আমরা 2°C ছাড়াবো তো অবশ্যই, 3°C ছাড়া যাব। আর 3°C ছাড়াই যদি যাই, তাহলে বাংলাদেশের 40% পানির নিচে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপর লেখেন মন্ট্রিল প্রোটোকল থাকার কথা। জি স্যার। আচ্ছা, মন্ট্রিল প্রোটোকল প্রথমে লেখেন স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত হয় ইংলিশে সাইন্ড, 1987। আর কার্যকর হয় 1989। মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কবে বলেন? 1987। আর কার্যকর হয় 1989। লেখেন এটি ওজোন স্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি। এটি ওজোন স্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি। লিখেছেন? জি স্যার। আচ্ছা, ওজোন থেকে আরো প্রশ্ন আসে। বলেন তো ওজনের সংকেতটা কি? O3। 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 তার মানে 3টি ওজোন পরমাণু বা 3টি ওজনের অ্যাটম মিলে একটা ওজনের অণু বা মলিকিউল তৈরি হয়। ওজোন একটা গ্যাস, ওজোন গ্যাস বলা হয়, OZONE, ওজোন গ্যাস। তাহলে ওজনের সিম্বল হচ্ছে O3। ওজোন গ্যাসের কালার কি বলতে পারবেন? এটাও পরীক্ষা আসে। গাঢ় নীল। গাঢ় নীল। গাঢ় নীল বা ডার্ক ব্লু। ওজোন স্তর ক্ষতির জন্য কোন গ্যাস দায়ী? এটাও পরীক্ষা আসে। সিএফসি। CFC, সিএফসি গ্যাস। এটাকে বলে ক্লোরোফ্লুরোকার্বন বা ক্লোরোটেট্রাক্লোরাইডও দায়ী হয়ে থাকে অনেক সময়। আরেকটা প্রশ্ন আসে যে ওজোন এর গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে, যেটাকে আমরা ওজোন লেয়ার বলে চিনি। ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে বলেন তো? স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার, ভেরি গুড, স্ট্রাটোস্ফিয়ার। ওজোন থেকে, স্ট্রাটোস্ফিয়ারের সর্বশেষ অংশে। জি। তাহলে এই কয়েকটা তথ্য ওজোন থেকে আলাদাভাবে আমাদের আসে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কি আছে? স্যার, ওয়ার্ল্ড ওয়াচ। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াচ পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। ওয়ার্ল্ড ওয়াচ কি? পরীক্ষায় বেশ কয়েকবার আসছে ওয়ার্ল্ড ওয়াচ কি। ওয়ার্ল্ড ওয়াচ কি বিষয়ক সংস্থা, এভাবে আসছে। তো অপশন এরকম থাকে: ইকোনমিক,
বি থাকে হচ্ছে সিকিউরিটি, সি থাকে এনভায়রনমেন্টাল, ডি থাকে সিকিউরিটি। হচ্ছে হিউম্যানিটেরিয়ান। উত্তর কি হবে? এনভায়রনমেন্ট। উত্তর হবে এনভায়রনমেন্টাল। না জানা থাকলে ম্যাক্সিমামই সিকিউরিটি দাগায়। মনে করে নাম দেখে তো এটা ওয়ার্ল্ড ওয়াচ, তার মানে এটা সিকিউরিটি সংস্থা, আসলে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল। তাহলে ওয়ার্ল্ড ওয়াচ থেকে একটা তথ্য দেখেন যে এটি ওয়াশিংটন ভিত্তিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংস্থা। স্যার আবার একটু বলুন। এটি ওয়াশিংটন ভিত্তিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংস্থা। লিখেছেন? জি স্যার। এরপর লিখেন জার্মান ওয়াচ। জার্মান ওয়াচ, ওয়ার্ল্ড ওয়াচের পর জার্মান ওয়াচ থাকার কথা। জি স্যার। আচ্ছা, লেখেন এটি জার্মান ভিত্তিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংস্থা। এটি জার্মান ভিত্তিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংস্থা। লিখেছেন? জি স্যার। লেখেন এই সংস্থাটি, দেখেন এই সংস্থাটি প্রতি বছর ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, নামক প্রতিবেদন প্রকাশ করে। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এই ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স পরীক্ষা আসে সিআরআই বা ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে? তাইলে উত্তর হচ্ছে জার্মান ওয়াচ। আরেকটা তথ্য পরীক্ষা আসে যে এই ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স বা বাংলায় বলে জলবায়ু ঝুঁকি সূচক, জলবায়ু ঝুঁকি সূচকে বন্যা ক্যাটাগরিতে বাংলাদেশ প্রথম অবস্থানে রয়েছে। তাহলে এখানে বন্যা ক্যাটাগরিতে বাংলাদেশ কততম অবস্থানে রয়েছে? প্রথম। এই সূচক অনুযায়ী বাংলাদেশ বন্যার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জি স্যার হয়েছে। আচ্ছা, পরবর্তী কোনটা আছে? স্যার গ্রিন পিচ। গ্রিন পিস। দেখেন গ্রিন পিস, প্রথমে দেখেন গঠিত হয় বা ফরমেশন 1971, 1971 গঠিত হয়। এরপরে হেডকোয়ার্টার, বলেন তো নেদারল্যান্ডসের রাজধানী কোনটি? হ্যাক হেগ। স্যার। হেগ। হেগ আমস্টারডাম। কেন হবে? আমস্টারডাম। ওয়েলিংটন আমস্টারডাম, আমস্টারডাম। আমস্টারডাম নেদারল্যান্ডস, এটা হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডসের আমস্টারডামে। অনেক সুন্দর একটা রাজধানী, বলা হয়ে থাকে ইউরোপের অন্যতম সুন্দর রাজধানীর নাম আমস্টারডাম। আচ্ছা, লেখা হয়েছে? জি স্যার। এরপরে কি আছে? স্যার বেলা। বেলা। বেলা এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বেলার পুনরূপ হচ্ছে বাংলাদেশ।
environmental lawyers association. লিখেছেন? জি স্যার। এরপর লেখেন ফরমেশন কবে গঠিত হয়? 1992। লেখেন its executive director is বা বেলার এক্সিকিউটিভ ডিরেক্টরের নাম সৈয়দা রিজওয়ানা হাসান। আমাদের উপদেষ্টা এর জন্যই তো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। কি উপদেষ্টা বলেন দেখি? পরিবেশ উপদেষ্টা। বিষয়ক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। লিখেছেন? লিখে হলে বললেন। জি স্যার। লিখেছি স্যার। এরপরে কি আছে? পরিবেশ মনে হয় এখানে শেষ নাকি? জি স্যার, এরপর বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি শুরু হবে ক্লাসিফিকেশন আচ্ছা। থেকে। পরিবেশ এগুলাই গুরুত্বপূর্ণ, আর হচ্ছে পরিবেশের মধ্যে মূলত কপ সম্মেলনটাই বেশি আসে পরীক্ষায়। আচ্ছা, এরপরে কি আছে? ক্লাসিফিকেশন অফ ইকোনমি নাকি? জি স্যার। ইকোনমির প্রকারভেদ। বলুন তো, আন্তর্জাতিক অর্থনীতি কয় প্রকার? 4 প্রকার স্যার। ভেরি গুড। আন্তর্জাতিক অর্থনীতি 4 প্রকার। প্রথম হচ্ছে 1 নাম্বার পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এটাকে ইংলিশে বলে ক্যাপিটালিজম। জি স্যার। দ্বিতীয় অর্থ ব্যবস্থার নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ইংলিশে বলে সোশ্যালিজম। এটা হচ্ছে মিশ্র ইসলামিক। 3 নাম্বার হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা, এটাকে বলে ইসলামী ইকোনমি। আর 4 নাম্বারটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, ইংলিশে বলে মিক্সড ইকোনমি। জি স্যার। আচ্ছা, বলেন দেখি ক্যাপিটালিজম এর ফাউন্ডেশন গড়ে তোলে কোন অর্থনীতিবিদ? অ্যাডাম স্যার অ্যাডাম স্মিথ। স্মিথ। অ্যাডাম স্মিথ। তাকে বলা হয় অর্থনীতির জনক। হু ইজ দ্য ফাউন্ডার অফ ইকোনমিক্স? তাহলে উত্তর কি হবে? অ্যাডাম অ্যাডাম স্মিথ। অ্যাডাম অ্যাডাম স্মিথ। স্মিথ। আর অ্যাডাম ওয়েলথ স্মিথ অফ একটা নেশনস। একটা বই লিখেন, বইটার নাম হচ্ছে ওয়েলথ অফ ওয়ার্ল্ড নেশনস। নেশন। ওয়েলথ অফ নেশনস। আর বর্তমান জনক কে? অর্থনীতির বর্তমান অর্থনীতির জনক হিসেবে তার কাকে? পল স্যামুয়েলসন। জি স্যার। সোশ্যালিজম বা সমাজতন্ত্রের জনক কে? স্যার ম্যাক্স ম্যাক্স কি? ওয়েবার। ম্যাক্স ওয়েবার স্যার। কার্ল মার্কস। ও আচ্ছা আচ্ছা, কার্ল কার্ল মার্কস। মার্কস। কার্ল মার্কস হচ্ছে সমাজতন্ত্রের জনক। কার্ল মার্কস সমাজতন্ত্রের তার মানে মূল ফাউন্ডেশন যে বইয়ের মধ্যে দেয়, এই বইটার নাম কি? দাস ক্যাপিটাল। জি স্যার। দাস ক্যাপিটাল। এরপর হচ্ছে ইসলামী। ইসলামী অর্থনীতির জনক কাকে বিবেচনা করা হয়? স্যার ইবনে কি স্যার ভুলে গেছি। বলেন? ইবনে খালদুন। ও আচ্ছা। ইবনে খালদুনকে বলা হয় বা বিবেচনা করা হয় ইসলামী অর্থনীতির জনক হিসেবে। উনি একজন পলিম্যাথ ছিলেন।
অনেক ব্যাপারে তার গভীর নলেজ ছিল। আগেরকার যেসব ইসলামী জ্যামিতিক চিন্তাবিদ দার্শনিক ছিলেন বা ইসলামী মনীষী ছিলেন, তারা সাধারণত অনেকগুলা ক্ষেত্রে পারদর্শী ছিলেন। সেটা বিজ্ঞান হোক, গণিত হোক, অর্থনীতি হোক, প্রতিটা বিষয়ে তাদের একটা পারদর্শিতা ছিল। বা চিকিৎসা শাস্ত্র হোক, বর্তমানের সময়ের মতো না, আগেরকার দিনে মনীষীরা অনেক এগিয়ে ছিলেন। তো ইবনে একইভাবে সিনা। ইবনে খালদুন সেরকমই একজন মনীষী ছিলেন, এবং তিনি ইসলামী অর্থনীতির জন্য অনেক কাজ করে যান। মূলত ইসলামী বা শরিয়া সম্মত উপায়ে কিভাবে আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনা করা যায় সে ব্যাপারে তিনি একটা দিক নির্দেশনা দিয়ে যান, যেটা অনুযায়ী আজকে আমাদের ইসলামী অর্থনীতিবিদ গড়ে উঠেছে। আর ইবনে খালদুনের একটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম কি বলেন দেখি, পরীক্ষা আসে প্রায় সময়। ইবনে খালদুনের বিখ্যাত বইটির নাম কি? নাম হচ্ছে মুকাদ্দিমা। মুকাদ্দিমা বইটি কে রচনা করেন? ইবনে খালদুন। এই বইয়ের মধ্যে পৃথিবীর ইতিহাসে সকল কিছুই দেওয়া আছে, আদি যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত। আর মিক্সড ইকোনমি কোনটাকে বলা হয়? যে অর্থ ব্যবস্থায় এই তিনটারই সংমিশ্রণ রয়েছে। ইসলামী অর্থনীতিবিদ, ইসলামী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মিশ্রণটাকে একত্রে বলা হয় মিক্সড ইকোনমি। তো বাংলাদেশের অর্থ ব্যবস্থা কিরকম? মিক্সড স্যার। বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে মিক্সড ইকোনমি। আচ্ছা, এরপরে কি আছে? বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশ ইকোনমি। আচ্ছা, বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশ ইকোনমি থেকে প্রথমে লিখেন বাংলাদেশ 1991 সালে মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে, ফ্রি মার্কেট ইকোনমি। বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে কত সালে বলেন? 1991। 1991 সালে। স্যার, এরপর লেখেন 1991 সালের আগে কি বদ্ধ বাণিজ্য ছিল? কি? 1991 সালের আগে কি বাংলাদেশের অর্থনীতি বদ্ধ ছিল, মানে শুধু নিজেরাই থাকতো? ফ্রি মার্কেট ইকোনমি মানে তো এরকম না যে আন্তর্জাতিক বাণিজ্য করা যাবে না। ফ্রি মার্কেট ইকোনমি মানে যে অর্থ ব্যবস্থায় মানে এটাকে বলে ট্যারিফ। ট্যারিফ বুঝেন কি? ট্যারিফ জি স্যার। ট্যারিফ স্যার, 1991 শুল্ক। শুল্ক স্যার। শুল্ক স্যার, শুল্ক 1991 সালের আগেরটা বলছিলাম, তখন কি বাণিজ্য ছিল, ইকোনমিটা? তখন ফ্রি মার্কেট ইকোনমি ছিল না, তখন ছিল হচ্ছে বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা ছিল তখন ছিল ডোমেস্টিক ইকোনমি বলা হয় এটাকে, বা ক্যাপটিভ ইকোনমি বলা হয়। ক্যাপটিভ ক্যাপটিভ মার্কেট ছিল এটাকে বলা হয়। ও আচ্ছা, তখন কি স্যার বাইরের কোনো প্রোডাক্ট আসতে পারতো না? হ্যাঁ, আসতে পারতো, তবে ওইটা ক্যাপটিভ মার্কেট ছিল, বাট ফ্রি মার্কেট ছিল না। যে যত ইচ্ছা প্রোডাক্ট, কোনো শুল্ক নাই, এরপর হচ্ছে কোনো রকম কোটা নাই, কোনো রকম রেস্ট্রিকশন নাই, ব্যাপারটা এরকম ছিল না। 1991 সাল থেকে এসব রেস্ট্রিকশন উঠায় ফেলা হয়। ও, ঠিক আছে। এরপর দেখুন 2015 সালে বাংলাদেশ লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হয়, নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয় কত সালে? 2015। এই স্বীকৃতি বাংলাদেশকে কোন সংস্থা দেয়? ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। 2018 সালে 2018 সালে বাংলাদেশ এলডিসির শর্ত প্রথমবারের মতো পূরণ করে। এলডিসি শর্ত প্রথমবারের মতো পূরণ করে 2018 সালে। বাংলাদেশ এলডিসি শর্ত প্রথমবারের মতো পূরণ করে কত সালে বলেন? 2018 সালে। আর লেখেন বাংলাদেশ 2026 সালে এলডিসি থেকে উত্তরণ করবে। তো এলডিসি গ্রাজুয়েশন কত সালে হবে বলেন?
2026। 2026। এরপরে কি আছে? ক্যাটাগরি। ইনকাম ক্যাটাগরি। আচ্ছা, ইনকাম ক্যাটাগরি। ইনকাম ক্যাটাগরি এটা পরীক্ষা আসে। ইনকাম ক্যাটাগরির মধ্যে 3টা ক্যাটাগরি আছে, আর আরেকটু বিভাজন করলে 4টা ক্যাটাগরি পাওয়া যাবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে লো ইনকাম। লো ইনকাম। এরপরে ক্যাটাগরি হচ্ছে লোয়ার মিডল ইনকাম। এরপরে ক্যাটাগরিটা হচ্ছে আপার মিডল ইনকাম। আর এরপরে হাই ইনকাম। হাই ইনকাম। লো ইনকাম, মিডল ইনকামের মধ্যে 2টা, আর একটা হচ্ছে হাই ইনকাম। তো লো ইনকাম ক্যাটাগরির মধ্যে কারা আছে? যে সকল দেশের মাথাপিছু আয় 0 থেকে 1045 মার্কিন ডলার, তাদেরকে বলা হয় লো ইনকাম বা লো ইনকাম দেশ বা নিম্ন আয়ের দেশ। যেসব দেশের ইনকাম $1046 থেকে শুরু করে 4125 মার্কিন ডলার, তাদেরকে বলা হয় নিম্ন মধ্যম আয়ের দেশ। যাদের ইনকাম $4126 থেকে শুরু করে $12,500 পর্যন্ত, তাদেরকে বলা হয় আপার মিডল ইনকাম। আর যাদের 12,500 মার্কিন ডলারের উপর, তাদেরকে বলা হয় হাই ইনকাম। তাহলে বাংলাদেশ কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? লোয়ার মিডল। লো ইনকাম। লো ইনকাম। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। এরপরে কি আছে? পোভার্টি লাইন। পোভার্টি লাইন। পোভার্টি লাইনকে বাংলায় বলে দারিদ্র্য সীমা। তো বাংলাদেশে বা বৈশ্বিক অর্থনীতির হিসেবে কারা দরিদ্র? বাংলাদেশের দরিদ্র কারা? একটা মানুষ গরিব কি গরিব না, এটা মাপা হয় কিভাবে বলেন দেখি? একটা মানুষকে আপনি গরিব পার বলবেন কি ক্যাপিটাল গরিব দৈনিক বলবেন? খাদ্য। মাথা পিছু আয়। যে ক্যালোরি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্যার। ক্যালোরি গ্রহণ করে তার খাওয়ার উপর। না, দুইটা জিনিসের মাধ্যমে মাপা হয়। একটা হচ্ছে সে কি পরিমাণ খাদ্য গ্রহণ করছে ডেইলি, পিএনআই না? খাদ্য গ্রহণ করছে কি পরিমাণ, এবং তার আয় কি পরিমাণ। একজনের আয়, দৈনিক আয় এবং দৈনিক খাদ্য কি পরিমাণ সে গ্রহণ করে, এটার উপর ডিপেন্ড করে বলা হয় সে কি দরিদ্র না দরিদ্র না। তা একটা মানুষ যদি দৈনিক 1805 কিলো ক্যালোরি কম খাদ্য খায়, খাদ্যের একক হচ্ছে কিলো ক্যালোরি। তা একজন যদি দৈনিক 1805 কিলো ক্যালোরি কম খাদ্য খায় এবং তার দৈনিক আয় যদি $2.15 কম হয়, তাইলে সেই লোকটাকে বলা হয় দরিদ্র। এটা কি 1805 কিলো ক্যালোরির কম? হ্যাঁ, 1805 কিলো ক্যালোরির কম। দেখেন বুঝতে পেরেছেন কিনা? তাহলে $2.15 মানে তার দৈনিক আয় কত হওয়া উচিত বাংলাদেশ হিসাবে? $1 যদি 120 টাকা হয়, $2 হবে 240 টাকা, মানে 250-60 টাকা। 250 টাকা দেন। তার মানে 250 টাকা। আপনি যদি দৈনিক 250 টাকার কম আয় করেন, তাহলে আপনাকে দরিদ্র হিসেবে ধরে নেওয়া হবে। বুঝতে আর পেরেছেন? স্যার কত দরিদ্র স্যার? অত দরিদ্র? হত দরিদ্রকে আলাদা ডিফাইন করে না, এটাই হত দরিদ্র আর কি। জি স্যার। আন্তর্জাতিক ভাবে হত দরিদ্র আর আলাদা ভাবে ডিফাইন করা হয় না, দরিদ্রই বলা হয়, পুয়ার। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী। স্যার কেউ যদি ইনকাম না করে কিন্তু খেয়ে উসুল করে ফেলে তাহলে তো দরিদ্র না, না? এখন ইনকাম করেন, এটা কি আপনার ক্ষেত্রে বলছেন? জি স্যার, আমরা তো একই অবস্থায়। আপনারা 250 টাকা ইনকাম করেন না? বলেন কি? তারা হচ্ছে ডিপেন্ডেন্ট পপুলেশন।
স্যার দৈনিক ইনকাম হয় না, প্রোগ্রাম থাকলে ইনকাম হয়। দৈনিক ইনকাম না, আপনার মাসে 30 দিনে যা ইনকাম হয়, ধরেন ও 30 দিনে আচ্ছা, আপনি, মাস এইটা। এখন 30 দিনে যদি আপনি মনে করেন 6,000 টাকা ইনকাম করেন সাপোজ, তাহলে আপনার দৈনিক ইনকাম কত হয়? 200 টাকা। তার মানে আপনি দরিদ্র। আপনি যদি দিন, তাহলে 30 দিনে 9,000 টাকা ধরেন ইনকাম করেন, তাহলে আপনার ইনকাম কত হয়? তাহলে আপনার ইনকাম হয় ওই 300, তার একই মানে আপনি কথা, সব দরিদ্র। মিলে দরিদ্রই, তা একই কথা। আপনারা কি দরিদ্র ক্যাটাগরির মধ্যে পড়েন? জি অতি স্যার। দরিদ্র স্যার। কিন্তু স্যার খাবারের বলেন কি? বেলায় অনেকে আছে না যে 4,000 কিলো ক্যালোরির উপরে খাই ফেলে ওইটা। স্যার খাবার কোনো সমস্যা না, খাবার দেয়া পুইসা যায়। খাবার তো, এটা তো আপনাকে খাওয়াই দেয় মনে হয়, এটা মনে হয় আপনার বাবা মা বা আপনার স্বামী ইনকাম করে, এরপর হচ্ছে আপনারা ওই খাবারটা খান। তো আপনারা নিজে আয় করে খান না নাকি? জি স্যার। জি স্যার, ঠিক বলেছেন। আচ্ছা। তো পারিশ্রমিক অবশ্যই নেই। অবশ্যই আমাদের সবার উচিত দরিদ্র আয় সীমার উপরে থাকা, নাকি? জি স্যার। আরে এই আপনার তো টিউশন করে এটার উপরে আয় করা যায়। আপনার টিউশন করেন না? টিউশন জি করলে তো স্যার। এর চেয়ে বেশি আয় করাতাম করা যায়। স্যার, এই বছর নাই। বিজনেস করতাম, বিজনেস ও পড়াশোনার জন্য বাদ দিছি। বিজনেস বাদ দিয়ে দিচ্ছেন পড়াশোনার জন্য? মানে ওটা তো নিজে কাজ করতে হয়, এই কারণে আর রাখি নাই। আহ, ও আচ্ছা। ইদানিং বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। আবার আপনাদের সবার জন্য শুভকামনা, যেন দরিদ্র আয় সীমার বাইরে চলে আসেন। জি এরপরে কি স্যার, আছে? দোয়া করবেন। স্যার ইকোনমিক আর সেক্টর। এলডিসি গ্রাজুয়েশন, যে এলডিসি মানে জানি কি স্যার? এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, এলডিসির মানে। জি স্যার। আচ্ছা, এরপরে কি আছে বলেন? ইকোনমিক সেক্টর। সেক্টর। আচ্ছা, ইকোনমিক সেক্টরস। ইকোনমিক সেক্টরস, বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত কয়টি? 3টি। প্রথম খাত হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এরপরেটা হচ্ছে শিল্প খাত, ইংলিশে বলে ইন্ডাস্ট্রি বা সেবা। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আর 3 নম্বর হচ্ছে সেবা খাত, সেবা খাত ইংলিশ হচ্ছে সার্ভিস সেক্টর। তাহলে বাংলাদেশের শ্রম শক্তি সবচেয়ে বেশি কোন খাতে? স্যার স্যার কৃষি। এগ্রিকালচার। সার্ভিস। কৃষিতে শ্রম শক্তি সবচেয়ে বেশি, কৃষিতে। আর আমাদের শ্রম শক্তি সবচেয়ে কম কোথায়? ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, তাহলে এটা গেল শ্রম শক্তি। জিডিপিতে সবচেয়ে বেশি অবদান কোন খাতের? সার্ভিস। স্যার সেবা খাতের, সার্ভিস। সার্ভিস সেক্টর। আর জিডিপিতে সবচেয়ে কম অবদান কোন খাতের? কৃষি খাত। এগ্রিকালচার। কৃষি খাত। এগ্রিকালচার। একটু মনে রাখলেই হবে। এরপরে কি আছে? স্যার পার্সেন্টেজ মনে রাখতে হবে না? হ্যাঁ, পার্সেন্টেজ। এটা পার্সেন্টেজ আপনারা অর্থনৈতিক সমীক্ষা 2024-25-2024 পাবেন। এটা আমাদের 11 নম্বর লেকচারে আছে। 11 নম্বর লেকচার সাম্প্রতিক বিষয়াবলিতে আমরা অর্থনৈতিক সমীক্ষা যখন পড়াবো তখন সবগুলা লিখে দিব। স্যার একটু আগে 12 ব্যাচের ক্লাসে এটা করিয়েছেন। 12 হয়েছে ক্লাস মানে লিখাই দিচ্ছি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কি আছে? স্যার ডেভেলপমেন্ট প্ল্যানস। ডেভেলপমেন্ট প্ল্যানস। ডেভেলপমেন্ট প্ল্যানস বা উন্নয়ন পরিকল্পনা। প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা। লেখেন, এই পর্যন্ত বাংলাদেশে 15টি উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়। এই পর্যন্ত বাংলাদেশে 15টি উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়। স্যার লিখেছি। লিখেছেন? জি স্যার। আচ্ছা,
তাহলে উন্নয়ন পরিকল্পনাগুলো কি কি? প্রথমে লিখেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বা ইংলিশে লিখলে 5 year প্ল্যান। 5 year প্ল্যান। 5 year প্ল্যান গৃহীত হয় 8টি। এরপরে দ্বিবার্ষিক পরিকল্পনা 2 year প্ল্যান। 2 year প্ল্যান গৃহীত হয় 2টি। এরপর হচ্ছে পার্সপেক্টিভ প্ল্যান বা প্রেক্ষিত পরিকল্পনা, পার্সপেক্টিভ প্ল্যান। পার্সপেক্টিভ প্ল্যান গৃহীত হয় 2টি। এরপরে বদ্বীপ পরিকল্পনা, বাংলাদেশ ডেল্টা প্ল্যান। ডেল্টা প্ল্যান গৃহীত হয় 1টি। আর একটা হচ্ছে দারিদ্র বিমোচন পরিকল্পনা, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার, সংক্ষেপে বলে পিআরএসপি। পিআরএসপি গৃহীত হয় 2টি। এই হচ্ছে 15টি। জি স্যার, লিখেছি। লিখেছেন সবাই? এর জি মধ্যে 5 year প্ল্যানটা থেকে একটু পড়তে হবে। 5 year প্ল্যান হচ্ছে 5 year প্ল্যান প্রবর্তন করেন কে? 5 year প্ল্যানের প্রবর্তক হচ্ছে জোসেফ স্টালিন, জার্মানি, সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন। 5 year প্ল্যান প্রথম কোন দেশে কার্যকর করা হয়? তাহলে সোভিয়েত ইউনিয়নে প্রথম কার্যকর করা হয়। বাংলাদেশে প্রথম 5 year প্ল্যান কার্যকর হয় কত সালে? 1973 সালে। বাংলাদেশে বর্তমানে কততম চলছে? 8ম 5 year প্ল্যান চলছে। এরকম একটা জিনিস মনে রাখলেই হবে। উনিশশো তিয়াত্তরে স্যার জানি কি বলতেন? প্রথমটা গৃহীত হয় 1973 সালে। স্যার, এটা কি বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে 1973 সালে প্রথম গৃহীত হয়। অষ্টম জানি স্যার কি? বর্তমানে 8ম পঞ্চবার্ষিকী চলমান। 8মটা আপনাদের পড়ার দরকার নেই, কারণ এটা 2025 সালে শেষ, মানে এবছরে শেষ হয়ে যাবে। আর এটা তো 21 আওয়ামী টু লীগ আমলে 22। করা হয়েছিল। এরপরে যেটা নবম আসবে ওইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আগে 8ম পঞ্চবার্ষিকী পড়াতাম, তবে এটা এখন গুরুত্বপূর্ণ না। আর তাও যদি পড়তে চান আপনারা জিকে হ্যান্ডবুকে গেলেই পাবেন, 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে এখানে। লিখেছেন? জি স্যার। আর ডেল্টা প্ল্যান থেকে লিখেন বাংলাদেশ ডেল্টা প্ল্যান গৃহীত হয় 4 সেপ্টেম্বর 2018 সরি 4 সেপ্টেম্বর 2018 সালে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান গৃহীত হয় 4 সেপ্টেম্বর 2018 সালে। ডেল্টা প্ল্যানের মধ্যে হটস্পট রয়েছে 6টি। আর ডেল্টা প্ল্যানে বাংলাদেশকে সাহায্য করছে নেদারল্যান্ডস। স্যার এগুলো পরীক্ষা আসে, কয়েকটা তথ্য লিখে রাখেন। 4 সেপ্টেম্বর কত সাল স্যার? 2018। স্যার, স্যার লিখেছি। হটস্পট কি? হটস্পট মানে এই বাংলাদেশ ডেল্টা প্ল্যান মূলত বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী ভিত্তিক বিভিন্ন সমস্যায় আমরা ভুগি, যেমন বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ইত্যাদি। তো এইসব সমস্যা থেকে উত্তরণের জন্য 6টা হটস্পট বা অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে, যে 6টা হটস্পট বা অঞ্চলকে 6 ভাবে আমরা ডেভেলপ করলে মূলত আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো। এর মধ্যে নগর আছে একটা স্পট, পার্বত্য চট্টগ্রাম আছে একটা স্পট, বরেন্দ্র অঞ্চল আছে আরেকটা হাওর স্পট, এবং আছে, হাওর অঞ্চল বরেন্দ্র আছে। ভূমি, এগুলো উপকূল আছে, অঞ্চল। উপকূল অঞ্চল। ভেরি গুড। এরকম 6টা অঞ্চল আছে আর কি। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে কি আছে? স্যার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। হ্যাঁ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তাহলে এখন অর্থ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। বাংলাদেশে মোট মন্ত্রণালয় আছে 45টি। এর মধ্যে 2টা মন্ত্রণালয় সর্বক্ষেত্রে সবগুলো মন্ত্রণালয়ের সাথে জড়িত। একটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়,
আর একটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে পরীক্ষা অনেকগুলো প্রশ্ন আসে, যেহেতু ব্যাংক গুলা, আপনারা যে ব্যাংকের জন্য পড়াশোনা করছেন, ব্যাংক গুলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সেরই একটা পার্ট। তো বাংলাদেশের মোট 45টি মন্ত্রণালয়ের মধ্যে 2টা মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, একটা হচ্ছে জনপ্রশাসন আর একটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। কারণ সকলের যে খরচ আছে, সকলের যে স্যালারি আছে, সরকারি চাকরিজীবী, আপনার যেই সরকারি চাকরিজীবী হন না কেন, আপনাদের সকল স্যালারি মঞ্জুর হয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে। কারণ এখানে সকল সম্পত্তি, বাংলাদেশের সম্পদ অর্থ মন্ত্রণালয়ে থাকে। তো অর্থ মন্ত্রণালয়টা এর জন্য গুরুত্বপূর্ণ। সব মন্ত্রণালয়ের মধ্যে ব্যাংকে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়। বুঝতে পেরেছেন? তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মধ্যে বিভাগ কয়টি বলেন দেখি, কয়টা বিভাগ? 4টি। বিভাগ কয়টি বলেন? 4টি। 4টি। আচ্ছা, প্রথম বিভাগ হচ্ছে, 4টে বিভাগের মধ্যে 1 নম্বর বিভাগ হচ্ছে অর্থ বিভাগ। অর্থ বিভাগ বা ফাইন্যান্স ডিভিশন। দ্বিতীয় বিভাগ, এটার নাম হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ইংলিশে বলে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন। ইন্টারনাল রিসোর্সেস, অভ্যন্তরীণ ইংলিশ ইন্টারনাল, সম্পদ ইংলিশ রিসোর্সেস বিভাগ ইংলিশ ডিভিশন, ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, সংক্ষেপে বলে আইআরডি। 3 নম্বর বিভাগ, 3 নম্বর বিভাগের নাম হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন, বা ইংলিশে বলে বাংলা বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। সম্পর্ক বিভাগ, ইংলিশে বলে ইকোনমিক রিলেশনস ডিভিশন বা ইআরডি। আর লাস্ট হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ইংলিশ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন। ইনস্টিটিউশন বলছেন? হ্যাঁ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন। জি স্যার, লিখেছি। লিখেছি। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? অর্থ বিভাগের কাজ কি? বাজেট প্রণয়ন। অর্থ বিভাগের কাজ কি বলেন? বাজেট প্রণয়ন। বাজেট প্রণয়ন, সমীক্ষা প্রকাশ ইত্যাদি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কাজ কি? বাংলাদেশের যত সম্পদ আছে সকল সম্পদ থাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। বাংলাদেশের সম্পদের রক্ষক হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আর এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মধ্যে এনবিআর রয়েছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। বাংলাদেশের সকল সরকারের রাজস্ব আয়কর হচ্ছে এনবিআর। এনবিআর এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব, তিনি তার পদাধিকার বলে এনবিআর এর চেয়ারম্যান হন। আবারও বলছি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব, তিনি পদাধিকার বলে অটোমেটিক এনবিআর এর চেয়ারম্যান হয়ে যান। আচ্ছা, এরপর হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাজ কি? আমাদের যত বৈদেশিক চুক্তি হয়, বৈদেশিক অনুদান আমরা পাই এবং বৈদেশিক যত ঋণ আমরা গ্রহণ করি, বৈদেশিক যত ঋণের চুক্তি, চুক্তি স্বাক্ষর ইত্যাদি, এই কাজগুলো করা হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন। আমরা প্রতি বছরই মোটা অঙ্কের একটা ঋণ নেই, বৈদেশিক ঋণ নেই, আমাদের বাজেটের মানে যে ঘাটতি থাকে ঘাটতি পূরণ করি,
উন্নয়নমূলক কাজ করি, আমাদের বৈদেশিক ঋণ, ঋণের চুক্তি, ঋণের সুদের পরিমাণ ইত্যাদি কত কি হবে, কিভাবে দিব না দিব, এই ব্যাপারে যে অর্থনীতির ডিভিশনের যে কাজটা করে এটার নাম হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন। আর বাংলাদেশের যত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, এ সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন, বাংলাদেশ ব্যাংক এর অন্তর্ভুক্ত। দেখেন বুঝতে পেরেছেন কিনা? স্যার এক লাইনে বলে দেন পুরাটা কি লিখবো, নিচের দুইটা অর্থনৈতিক সম্পর্ক আর আর্থিক প্রতিষ্ঠান। এর অর্থনৈতিক সম্পর্ক লেখা লাগবে না তো, বললাম তো অর্থনৈতিক সম্পর্কের কাজ কি। কাজটা বললাম, বৈদেশিক ঋণ চুক্তি ইত্যাদি স্বাক্ষর। আর আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ হচ্ছে বাংলাদেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। জি স্যার ঠিক আছে। বুঝতে পেরেছেন? আমাদের যে অডিট ক্যাডার আছে, অডিট ক্যাডাররা এই বিভাগে কাজ করে, স্যার এই বিসিএস এর অডিট। অভ্যন্তরীণ সম্পদ বিভাগে কি কোনো ক্যাডারের কাজ আছে স্যার? কোনটা? অভ্যন্তরীণ সম্পদ বিভাগ যেটা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগে হচ্ছে ট্যাক্স আর কাস্টমস। ট্যাক্স আর কাস্টমস ক্যাডার আমাদের তো জয়েনিং ই অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। আমাদের 15 তারিখ জয়েনিং দিয়েছে, ইনশাল্লাহ এটা অভ্যন্তরীণ সম্পদ বিভাগে হবে। অডিট ক্যাডারদের জয়েনিং হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। দেখেন আর কোনো আছে কিনা তথ্য জানার? স্যার সমবায় ক্যাডার যেটা আছে এটা মানে কোন মন্ত্রণালয় অধীনে? সমবায় ক্যাডার, সমবায় মন্ত্রণালয় আছে না একটা? জি স্যার। আছে। ওই সমবায় মন্ত্রণালয়। স্যার আর একটা প্রশ্ন, স্যার এই ট্যাক্স ক্যাডার বা ট্যাক্স আর কাস্টমস এর ভিতর মেইন ডিফারেন্সটা কি? এটা আপনারা লেকচার 9 পাবেন, লেকচার 9 পড়াবো ট্যাক্স এবং কাস্টমস এর মূল এটা কি। লেকচার নাম্বার 9 পাবেন, যদি 9 নাম্বার লেকচারটা আমি নিয়ে থাকি, তাও যেহেতু এখন একটু সময় আছে আমি দেখাই দিই। এটাও পরীক্ষা আসে, আপনারা নিশ্চয়ই জানেন। পরীক্ষার মধ্যে আপনারা যদি এমসিকিউ প্রশ্নগুলো দেখেন, এমসিকিউ প্রশ্নের মধ্যে ট্যাক্সের থেকে কি কি আসে। ট্যাক্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। পরীক্ষায় এমসিকিউ প্রশ্নে এভাবে আসে, নিচের কোনটি প্রত্যক্ষ কর? কোন সময় দেখেছেন? জি স্যার আসে পরীক্ষায়। নিচের কোনটি প্রত্যক্ষ কর বা নিচের কোনটি পরোক্ষ কর? তো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে প্রত্যক্ষ করগুলো কি কি? ইনকাম ট্যাক্স, ভূমিকর, ওয়েলথ ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এগুলো সব ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। আবার পরীক্ষায় এটাও আসে যে প্রত্যক্ষ করের সবচেয়ে বড় খাত কোনটি? উত্তর হচ্ছে ইনকাম ট্যাক্স। বুঝতে পেরেছেন? ট্যাক্সকে বাংলায় বলে কর। আচ্ছা, আর ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? ইনডাইরেক্ট ট্যাক্স দুইটা আছে, একটা হচ্ছে ভ্যাট আর একটা হচ্ছে ডিউটি। ভ্যাট ট্যাক্স আর একটা হচ্ছে ডিউটি। ভ্যাট ভ্যাট থেকেও পরীক্ষা প্রশ্ন আসে। ভ্যাট এর পূর্ণরূপ হচ্ছে ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স এটা হচ্ছে পরোক্ষ কর। ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স বাংলাদেশে কত সালে চালু হয় এটাও পরীক্ষা আসে? 291। 1991 সালে। ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স সর্বোচ্চ কত পার্সেন্ট বসানো যায় এটাও পরীক্ষা আসে? 15%। 15%। আচ্ছা, আর বাংলাদেশের রাজস্ব সর্বোচ্চ খাত কোনটি? ভ্যাট। ভ্যাট তো আসলে কিছু না, এটা হচ্ছে অটোমেটিক, সরকার আয় করে, আপনি যেখানে যাবেন 15% ভ্যাট দিতে হয়, এটা অটোমেটিক সরকারের। হ্যাঁ, ডিউটিটা কিভাবে দেয়া হয়? ডিউটি, আর ডিউটিকে বাংলায় বলে শুল্ক। শুল্ক। তো শুল্ক বা ডিউটি মানে কি এক জিএসটি স্যার। ধরনের? শুল্ক বা ডিউটি এটা হচ্ছে এক ধরনের পরোক্ষ কর। ডিউটি দুই প্রকার, একটা হচ্ছে কাস্টমস আর একটা হচ্ছে এক্সাইজ। ডিউটি বা শুল্ক দুই প্রকার, একটা হচ্ছে কাস্টমস আর একটা এক্সাইজ। তার মানে আমদানি রপ্তানি পণ্যের উপর যে করটা আরোপ করা হয় এটাকে বলে কাস্টমস ডিউটি। তার মানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের উপর যে করটা আরোপ করা হয় এটাকে বলে কাস্টমস ডিউটি।
আর অভ্যন্তরীণ যেসব পণ্য উৎপাদন করা হয় আমাদের দেশের ভিতর, দেশীয় পণ্যের উপর যে কর আরোপ করা হয় এটাকে বলে এক্সাইজ ডিউটি। তাহলে আপনি স্যার যে তাহলে প্রশ্ন করে, এগুলা কি ইন্ডাস্ট্রির মালিক তারা দেন? হ্যাঁ হ্যাঁ তারা দেন। তাহলে আমাকে যিনি প্রশ্ন করেছিলেন ট্যাক্স এবং কাস্টমস এর মধ্যে পার্থক্য কি, আসলে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। কাস্টমস হচ্ছে এক ধরনের ট্যাক্স। কি ট্যাক্স? এটা এক ধরনের পরোক্ষ ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। তবে যেহেতু কাস্টমস এর পরিমাণটা বেশি, অনেক কাস্টমস এর পরিমাণটা আলাদা করে বেশি, এর জন্য এদের জন্য আলাদা একটা ক্যাডার করা হয়েছে, কাস্টমস ক্যাডার। পুরো নামটা হচ্ছে কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার। কাস্টমস অনেক অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্সের অংশ। বলেন। স্যার বলছি অনেক ধন্যবাদ। কোনো স্যার সমস্যা যারা নাই। কাস্টমসে জব তাদের কি কোনো হসপিটাল বিল, তারপরে ধরেন হোটেল বিল, এগুলাতে কোনো ছাড় আছে? হ্যাঁ, সব জায়গায় কাস্টমস না, ট্যাক্সেও আছে। আপনার সব ও জায়গায় গেলে আচ্ছা ছাড় পাবেন। আচ্ছা। স্যার স্যার এই জি। এক্সাইজ শব্দের অর্থ কি স্যার? হ্যাঁ, স্যার যে কাস্টমস আর এক্সাইজ স্যার এই বাংলা মিনিং গুলা কি? কাস্টমস কে বাংলা কাস্টমস বলে, এক্সাইজ কে বাংলা বলে আবগারি, আবগারি শুল্ক। স্যার বিসিএস এ কি আপনার ট্যাক্স মানে প্রথম চয়েস ছিল? না, প্রথম চয়েস ছিল ফরেন অ্যাফেয়ার্স। স্যার আমি হচ্ছে বিসিএস এ অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, এখন আমি ক্যাডার চয়েসটা কিভাবে সাজাবো? এটা আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, আপনার চয়েসের উপর ডিপেন্ড করে, এরপর হচ্ছে আপনার কোন সুযোগ সুবিধাগুলো প্রয়োজন, এইগুলোর উপর ডিপেন্ড করে এক একজন এক একটা দেয়। স্যার আমি হচ্ছে ওই যে পররাষ্ট্র যেটা আছে ওটা একদমই বাদ দিছি, মানে ফরেন ক্যাডার যেটা আর কি। এটা অনেকে দেশের বাইরে যেতে চায় না, আবার অনেকের মানে দেশের ভিতর থাকতে চায়, এরকম অনেকেই বাদ দেয়। আবার অনেকে পুলিশ ক্যাডার বাদ দেয়, অনেকের পুলিশ পছন্দ থাকে না, পুলিশ ক্যাডার বাদ দেয়। আবার অনেকে আনসার ক্যাডার বাদ দেয়, এরকম বিভিন্ন ক্যাডার, এক একজনের এক একটা তো ইচ্ছা থাকে। আবার অনেকের পরিবার পরিকল্পনা সমবায় ইত্যাদি বাদ দেয়। কিন্তু প্রত্যেকটা আবার অনেকে অনেক ক্যাডার দেয়, আগে পরে দেয়, এটা হচ্ছে পছন্দের উপর। অনেকের পুলিশ ক্যাডার প্রথম পছন্দ থাকে। পুলিশ ক্যাডার তো অনেক সুযোগ সুবিধা বেশি, তো যেহেতু ওরা ফিল্ডে কাজ করে, সুযোগ সুবিধা বেশি, রেশন সুবিধা আমি পায়। কোড আকারে সাজিয়েছিলাম হচ্ছে 110, 117, 114, 113, 118, 112, ওইটা 124। ক্যাডার চয়েসের ব্যাপারে আমি আপনার সাথে আরেকদিন যদি ফ্রি টাইম থাকে সেদিন আমি বলে দিব না কোন ক্যাডারে কি কি সুযোগ সুবিধা আছে। প্রত্যেক ক্যাডারে কম বেশি সুযোগ সুবিধা আছে। তো এটা জি আপনারা স্যার, সাধারণত, একদিন একটু এটা বললে ভালো হতো আমাদের জন্য। আচ্ছা আমি বলে দিব না, কোনো স্যার সমস্যা নেই। শিক্ষা ক্যাডারকে কত নম্বরে রাখা উচিত টিচার হতে চাইলে? 1 নম্বরে রাখা উচিত। আচ্ছা। আমাদের আমাদের সাথে একজন আপু আছে, মানে উনি হচ্ছে ভাইভা ফেল করে বারবার, মানে পাসই করে না, ফেল করে। মানে এমন হয় যে অনেকে ভাইভা পাস করে কিন্তু ক্যাডার পায় না, এরকম আছে, ঠিক আছে কোনো সমস্যা নেই। কিন্তু উনি হচ্ছে ভাইভা ফেল করে বারবার। তো ভাইভার মধ্যে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা দেখা হচ্ছে আপনি এই চাকরির জন্য উপযোগী কিনা। খালি সব উত্তর দিলেই হবে না। যারা টিচার বসে থাকে এরা কিন্তু অনেক বেশি নলেজেবল থাকে, বুঝতে পেরেছেন? বিশেষ ভাইভা বোর্ডে যারা বোর্ড মেম্বার থাকে, টিচার থাকে, এরা মনে করেন আপনার চেয়ে আরো 10-20 গুণ বেশি নলেজেবল থাকে। তাদের মাথায় অনেক জ্ঞান বুদ্ধি থাকে। পুরো বাংলাদেশ তারা মানে আহ পুরো বাংলাদেশে তারা কাজ করছে, 64টা জেলা নিয়ে তাদের কাজ আছে। তারা হচ্ছে আমলা, তাদের অনেক ধরনের জ্ঞান থাকে। তো তাদের সাথে আসলে কথায় পারা যায় না কোনোভাবে, এবং তাদের সাথে তাদেরকে আউটস্মার্টও করা যায় না। তো তারা একটা ক্যান্ডিডেটকে দেখে বুঝে যে ক্যান্ডিডেটটাকে যে আসলে আমি এত বড় একটা পদে বসাইতে যাচ্ছি, সে কি এটা যোগ্য না যোগ্য না। তো এই কারণে অনেক সময় তারা ভাইবা ফেল করায় দেয়। 100 মার্ক দিলে কিন্তু পাস হয়ে যায়, কিন্তু অনেক সময় তারা যখন দেখে যে না, এ আসলে প্রার্থীটা যোগ্য না, তখন ফেল করায় দেয়। তো আমাদের এরকম একজন আপু আছে যাকে ভাইবা ফেল করায় দিছিল 2 বার। তো বয়স বাড়ার কারণে যে যে আপনারা জানেন এখন 32 পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, এর জন্য উনি আরেকবার পরীক্ষা দিবে আর কি। তখন লাস্ট বিসিএস বলতে পারেন। তো 2 বার ভাইবা ফেল করছে, পাসই করে নাই, ফেল করছে। তো উনি আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এখন আমি কি চয়েস দিব, আমাকে একটু বলেন। আমি এখন ক্যাডার হইতে, যে কোনো একটা ক্যাডার হইলেই আমার চলে। তখন আমি বলছি আপনি প্রথম চয়েস দেন শিক্ষা ক্যাডার, এডুকেশন ক্যাডার। তাহলে আপনার ভাইবা ফেল করাবে না তারা।
আর আপনাকে তখন তারা হয়তো পাশ করে দেবে বা ভালো একটা মার্ক দিবে যদি এডুকেশন ক্যাডার দেন। যদি আপনার ক্যাডার হওয়ার ইচ্ছা থাকে 1 নম্বর চয়েস দেন এডুকেশন ক্যাডার, 2 নম্বর চয়েস দেন টেকনিক্যাল ক্যাডার। আপনার যেটা সাবজেক্টের ক্যাডারটাও আপনি দিতে পারেন। তাহলে আপনাকে অ্যাটলিস্ট ফেল করাবেন, ওরা খুশি হবে যে আপনি আপনার নিজের ক্যাডারে আসতে যাচ্ছেন। তবে আপনি এমন কোন ক্যাডার দিলেন ফার্স্ট চয়েসে, যে ক্যাডার বা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যেই চয়েস প্রথম 5টা চয়েসে আপনি এমন ক্যাডার দিলেন যে ক্যাডার গুলা আপনাকে আসলে তারা যোগ্য মনে করতেছে না, সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে ভাইবা বোর্ডে ফেল করা যায়। এর মধ্যে যেসব ক্যাডার গুলোর মধ্যে আমি আরেকটু স্পেসিফিক করে বলি, যেসব ক্যাডারের মধ্যে আপনি বলেন সচিব পদ পাবেন, সেক্রেটারি পদ পাবেন, অথবা কমিশনার পদ পাবেন, অথবা আপনি সুপারিনটেন্ডেন্ট পদ পাবেন, যেটা পুলিশ ক্যাডারে একমাত্র দেওয়া হয় এসপি। এই ক্যাডার গুলা তখন অ্যাপ্লাই করাটা উচিত হবে না যদি একে হচ্ছে ভাইবা প্রিপারেশন ভালো না থাকে, বা নিজের উপর কনফিডেন্স না থাকে, বা ভাইবা ফেল করার চান্স থাকে। এগুলো পদ সাধারণত দিতে চায় না। এই 5টা ক্যাডারের বাইরে পরবর্তীতে আপনি তখন চিন্তা করতে পারেন যে 5-6টা ক্যাডার আছে এরকম যেগুলোর মধ্যে সেক্রেটারি বা কমিশনার পদ পাওয়া যায়। তো এগুলোর বাইরে তখন চিন্তা করতে হবে। স্যার ওই আপুটার বুঝতে কাছে পারছেন? কোনো জব হয়েছিল এখন? না, এখন উনি অ্যাপ্লাই করবে, এই যে 47 বিসিএস অ্যাপ্লাই করবে। তো এর জন্যই আমার কাছে জিজ্ঞেস করছিল, তো আমি বলছি, তো উনি বলছে শিক্ষা চয়েসে প্রথম চয়েস দিবেন, শিক্ষা ক্যাডারই প্রথম চয়েস দিবে এবার। স্যার যদি এমন হয় শুধু শিক্ষাই দিয়েছে আর কিছুই দেয়নি, তাহলে? তাহলেও এটা হবে, কোনো কোনো সমস্যা সমস্যা না, নেই। তাহলেও এটা হবে। কোনো সমস্যা নেই। শিক্ষা ক্যাডার, আচ্ছা কারণ শিক্ষা আপনি যদি ভালো মার্ক পান অবশ্যই শিক্ষা ক্যাডার হবে। মানে আপনি পাশ করলেই তাহলে দেখা যাবে একটা ক্যাডার পদ পেয়ে গেছে। এরপরে একটা ক্যাডার হয়ে পরবর্তী আপনার বিসিএস এ আবার পর আপনার ইচ্ছা মতো দিয়েন, তাইলে একটা ভালো হইতে পারে। আচ্ছা উপায়। আচ্ছা স্যার, বুঝতে আমার হচ্ছে পেরেছেন? সেকেন্ড যে কোশ্চেনটা, এবার হচ্ছে বললো যে একবার হচ্ছে প্রিলিমিনারি পাস করলে 3বার দেওয়া যাবে, তাহলে কি কেউ যদি একবারই চয়েস দিয়ে দেয়, সাপোজ একবারই এডুকেশন দিচ্ছে কিন্তু পরে তার চেঞ্জ করার কোনো অপশন আছে? না না, চেঞ্জ করতে পারবেন অবশ্যই, এটা কোনো ব্যাপার না, চেঞ্জ করা যাবে। অ্যাপ্লাই তো করতে হবে। আপনি একটা পিলি দিয়ে বারবার বিসিএস দিতে পারলেও আপনার তো অ্যাপ্লাই করতে হবে না। আপনি প্রিলি পাস করছেন, তখন আপনি অ্যাপ্লাই দিলে আপনার প্রিলিতে ওয়েভার পাবেন, কিন্তু আপনার অ্যাপ্লাই তো করতে হবে। অ্যাপ্লাই করতে হলে তো আপনি একটা আচ্ছা ভর্তি, মানে একটা ফি দিতে হবে, ফি দিয়ে তো অ্যাপ্লাই করতে হবে। আপনার ফি তো আর অ্যাপ্লাই করতে পারবেন না, ওই অ্যাপ্লাই করার সময় আপনি দিতে পারবেন ক্যারিয়ার চয়েস। আচ্ছা। আর স্যার শুধু এডুকেশন চয়েস দিলে কি পরবর্তীতে নন ক্যাডার পেতে কি কোনো সমস্যা হয়, মানে না না, ওইগুলো কোনো সমস্যা নাই। স্যার এইবারের মানে নিয়োগে তো জেনারেল নন গাইডলাইন? ক্যাডারের চয়েসও দিয়েছে দেখলাম, এখন আমরা হ্যাঁ, এটা নন ক্যাডার, কিভাবে সিলেক্ট করব? নন ক্যাডার 1 নাম্বার দিবেন হচ্ছে নির্বাচন নবম গ্রেড। কর্মকর্তা। নন ক্যাডার তো নবম গ্রেডে 1 নাম্বার দিবেন হচ্ছে নির্বাচন কর্মকর্তা। জি। এরপরে 2 নাম্বার দিবেন হচ্ছে ইয়ে সাব রেজিস্ট্রার। নির্বাচন কর্মকর্তা এই পদটা হয়তো ক্যাডার পদ চলে আসবে, আমি শুনতেছি। নন ক্যাডার আছে, এটা যে কোনো সময় ক্যাডার পদ হয়ে যেতে পারে। তবে নন ক্যাডার থেকে ক্যাডার হইলে কিন্তু এটা লাভ হবে না, যদিও তাও ক্যাডার পদ পাইলে এটা তো মানে নন ক্যাডার থেকে ক্যাডার পদটা হয়ে যেতে পারে। যারা ক্যাডার পদ হওয়ার পর পরবর্তীতে যারা ঢুকবে তারা ক্যাডার হিসেবে পরিচয় পাবে, কিন্তু আপনি নন ক্যাডার পদে ঢুকলেও এটা ক্যাডার পদ হয়ে গেলে আপনি সুযোগ সুবিধাটা পাবেন আর কি। যেমন অনেকে নন ক্যাডার থেকে যদি ক্যাডার পদে যায় তখন তাদেরকে ক্যাডার বলে না, তাদেরকে বলে প্রমোটি। এটা কিন্তু স্যার প্রমোটি এই হলেও যে সুযোগ এটা সুবিধা যেটা পাওয়া যায়। বাংলাদেশ ইলেকশন কমিশন যেটা থেকে আর কি, ইলেকশন জি, অফিসার যেটা বললেন, এটা তো 10ম গ্রেডের। হ্যাঁ, নন ক্যাডার 10ম গ্রেডে তো থাকে ম্যাক্সিমাম গুলাই, তো নবম মনে গ্রেড আছে না? বাদ রেখে প্রথমে কি 10ম গ্রেড আমরা চয়েসে দিব? নর্মাল গ্রেড কোনটা আছে? নবম গ্রেড অনেকগুলো আছে। মিনিস্ট্রি অফ ফুডের উপজেলা কন্ট্রোলার অফ ফুড, এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট নারী ও ডিরেক্টর, শিশু মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, আমি এরপরে বাংলাদেশ নির্বাচন স্ট্যাটিস্টিক্স কর্মকর্তা দিতে বললাম। অফিসার। আমি বাংলাদেশ নির্বাচন কর্মকর্তা দিতে বললাম কারণ এটা ক্যাডার পদ হয়ে যাবে। আপনি বাংলাদেশ নির্বাচন কর্মকর্তার অফিস দেখছেন কোনো সময়? অফিস দেখলেই বুঝতে পারবেন যে এটার অফিসের কি অবস্থা। অনেক পাওয়ার, বুঝতে পারছেন? এটা ক্যাডার পদ হয়ে যেতে পারে, এই কারণে বললাম। বাকিগুলো আসলে আমি অন্যান্য নবম গ্রেড সম্পর্কে আইডিয়া কম আছে আর কি। স্যার, স্যার কেউ প্রিলি পাশের পরে যখন রিটেন দেবে তার আগে কি স্যার তার আবার অ্যাপ্লাই করতে হবে এরকম কিছু, নাকি প্রিলি পাস করলেই আর কি অটোমেটিক রিটেনের জন্য সে আর কি পরীক্ষা দিতে পারবে? দিল্লি পাস করলে রিটার্নের জন্য পরীক্ষা দিতে হবে। তবে এখন শুনতেছি সিলেবাস চেঞ্জ করবে, তো অনেক হিসাব নিকাশ আছে। সিলেবাসটা কি হবে, কিরকম হবে, সিলেবাস যাই হোক না কেন
ইংলিশ, ম্যাথ, বাংলা এবং সাধারণ জ্ঞান এগুলো তো যেমনি হোক থাকবে, এগুলোতে খুব ভালো থাকলেই সাধারণত প্রিলি পাস করা যায় খুব ইজিলি। ঠিক আছে, আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্ত রাখি, পরের দিন আরেকবার ডিসকাস করবো না এসব। স্যার স্যার আজকে টপিক দুটো বাকি ছিল। স্যার দুইটা মানে টপিক অল্প একটু এনইসি বাকি আর ওই যে একনেক বাকি। নেক আর একনেক এটা আপনাদের হ্যান্ডবুকে আছে, বুঝতে পারছেন? এটা এমন কিছু পড়া দরকার নেই। একটা হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, একটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এখান থেকে পরীক্ষায় খালি আসে যে এটার চেয়ারম্যান কে আর অল্টারনেট চেয়ারম্যান কে। চেয়ারম্যান হচ্ছে সভাপতি প্রধানমন্ত্রী আর অল্টারনেট প্রধানমন্ত্রী। চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। শেষ। জি স্যার। এটা আপনাদের জিকে হ্যান্ডবুকে পাবেন। স্যার আজকে একটি স্যার বলো। ব্যাংকের একটি সার্কুলার আসলো স্যার, এটা কি স্যার সত্য স্যার? সমন্বিত ব্যাংকের 900 কতজন? আমি তো দেখি নাই, কখন 997। দিছে? স্যার আসছে স্যার এটা। স্যার, আজকে দুপুরের নতুন দিকে একটা মেবি। হয়েছে নিউ। জি স্যার, 997টা শুনুন। ও আচ্ছা, আমি জেনারেল দেখি অফিস। নাই এটা। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম।